Welcome to our online class today. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা এরই মধ্যে আইসিটি অনলাইন ক্লাসের সি প্রোগ্রামিং এবং HTML নিয়ে কিছু ক্লাস আমরা করেছি। আমরা মার্চ মাস থেকেই মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ আমাদের সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় এবং প্রশাসনের সহযোগিতায় আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের রেকর্ডেড ক্লাস কনভার্ট করে আসছি এবং আমরা জুলাই মাস থেকে লাইভ ক্লাসে চলে এসেছি। এইচএসসি দ্বিতীয় বর্ষের জন্য একটি উল্লেখযোগ্য সংখ্যক ক্লাস রাখা আছে। আমরা জানি যে আমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল গত এপ্রিল মাসে, কিন্তু বিশ্বব্যাপী করোনা প্যান্ডেমিকের জন্য আসলে পরীক্ষাটি পিছিয়ে যায় এবং এই পরিপ্রেক্ষিতে যদিও আমরা এইচএসসি অনলাইন ক্লাসগুলো প্রায় সমস্ত ক্লাসগুলোই আমরা কিন্তু শেষ করে এসেছিলাম, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে পরীক্ষা পিছিয়ে যাওয়াতে আমাদের ছাত্রীদের মনোবল যাতে অটুট থাকে এবং তারা যাতে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, তার জন্য কিন্তু এইচএসসি সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বর্ষের জন্য কিন্তু ক্লাস কন্টিনিউ করা হচ্ছে এবং আমরা চেষ্টা করব যে এরই মাধ্যমে আমাদের যেসব ছাত্রীরা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছে তাদের মনোবল চাঙ্গা থাকবে এবং সঠিকভাবে প্র্যাকটিস করতে পারবে। তো আমরা আজকে কয়েকটি প্রশ্ন সলিউশন করব। আমরা জানি যে আইসিটি অবজেক্টিভে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমাদের ছাত্রীরা বেশ অনেকটা সময় দিয়ে তাদের প্রিপারেশন নিতে হয় এবং আইসিটি অবজেক্টিভটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই কিছু অবজেক্টিভ নিয়ে আজকে আমরা কাজ করব এবং যেহেতু আমরা ধরে নিচ্ছি যে কয়েক মাসের মধ্যে আমরা পরীক্ষা বা যে কোনো দিন আমরা পরীক্ষায় বসবো, সেহেতু আমরা কোনো একটি নির্দিষ্ট চ্যাপ্টার সিলেক্ট না করে এখানে প্রশ্ন সলিউশনের দিকে আমরা কাজ করব। আমরা চলে যাই আজকে যে প্রশ্নগুলো সলিউশন করব সেটি। আমি অনুরোধ করব ছাত্রীদের মধ্যে তোমরা যারা এই ক্লাসটি আমাদের সামনে ক্লাসটি দেখছো, তারা যদি কাগজ কলম নিয়ে বসো তাহলে তোমাদের কিন্তু ক্লাসটি কন্ডাক্ট করতে সুবিধা হবে। আমরা গতকাল একটি অনলাইন এক্সাম নিয়েছিলাম এবং তারই প্রেক্ষিতে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের তোমরা যারা টেস্ট পেপার অলরেডি সলিউশন করছো তোমরা জানো যে এই প্রশ্নগুলো কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার এসে চলছে। তো এরকম আমরা 10টি প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। তোমাদের যারা তোমাদের সাথে যাদের ল্যাপটপ বা একাধিক মোবাইল আছে তারা ইচ্ছা করলে www.manikganj-government-college.edu.bd/online-exam এখানে গিয়ে কিন্তু তোমরা এই প্রশ্নটি দেখতে পারো। আর যারা সরাসরি আমার ক্লাস দেখছো তারা এখান থেকেও প্রশ্নগুলো দেখতে পারো। আমরা প্রথম যে প্রশ্নটি সলিউশন করব সেটা হচ্ছে, আমাদের প্রশ্নটি আমরা পড়ি। মিস্টার ইসলাম তার একটি ছাত্রকে রোল নাম্বার জিজ্ঞাসা করায় বলল তার রোল বাইনারিতে 1101 এবং আমাদের যে প্রশ্নের উত্তরটি দিতে হবে যে উদ্দীপকের বাইনারি মানটির সমতুল্য মান কত। এবং এটা যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন এবং বহু নির্বাচনী উদ্দীপক অর্থাৎ 3টি সম্ভাব্য সলিউশন আমাদের আছে, সেই 3টির মধ্যে যে কোনো 2টি অথবা 3টি হবে। তো আমরা এইটি সলিউশন করতে আসি। আমরা একদম চেষ্টা করব যে আমাদের পরীক্ষার হলের মতো আমাদের প্রতি প্রশ্নে আমরা 1 মিনিটের মধ্যে বা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটি প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য আমরা প্রশ্নটি নিয়ে আসি। আমরা প্রশ্নটি নিয়ে আসলাম। এখন আমাদের উত্তর হচ্ছে যে আমাদের বাইনারিতে সংখ্যাটি দেওয়া আছে। প্রশ্নটিকে যদি একেবারে সংক্ষিপ্তভাবে কি চেয়েছে সেটি যদি বলি, আমাদের প্রশ্নটি দেওয়া আছে যে রোলটি ছাত্রের যে রোলটি আছে সেটি হচ্ছে বাইনারিতে দেওয়া আছে এবং আমাদের বাইনারি সমতুল্য মান অর্থাৎ আমাদের উত্তরে সম্ভাব্য উত্তরে যে 3টি উত্তর রয়েছে সে একটি হচ্ছে যে 1116। আমরা জানি যে এখানে যে বেইজ 16 তার মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। দ্বিতীয় উত্তরে আছে বেইজে 10 অর্থাৎ ডেসিমেল সংখ্যা এবং তৃতীয়তে বেইজে হচ্ছে 8 অর্থাৎ অক্টাল সংখ্যা। অর্থাৎ আমাদের এই 1101 এর সমতুল্য অক্টেল, ডেসিমেল অথবা
হেক্সাডেসিমেল, যে কোনোটি কিন্তু হতে পারে। আমরা দেখি একটি একটি করে যে কোনটি। আমরা জানি যে একদম তোমাদের ক্লাসের শুরুতেই তোমাদের দেখানো হয়েছিল যে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা কিভাবে করতে হয়। আমরা জানি যে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা যখন আমরা কনভার্ট করি তখন আমরা কিন্তু প্রতিটি অঙ্ককে আলাদা আলাদা করে সাজে রাখি এবং আমরা প্রতিটি অঙ্ককে কিন্তু একটি বেজ, বাইনারি বেজ অর্থাৎ 2 দিয়ে গুণ করে কিন্তু দেখি এবং 2 এর উপর আমরা এক্সপোনেন্ট বা পাওয়ার বসে হচ্ছে ডান থেকে 0 থেকে, অর্থাৎ আমাদের সর্বডানের সংখ্যাটি ছিল 1, সেই 1 এর সাথে কিন্তু আমরা 2 গুণ দিব এবং 2 এর এক্সপোনেন্ট বা পাওয়ার হবে 0, যেহেতু সবচেয়ে ডান পাশের সংখ্যা। ঠিক একইভাবে তোমরা দেখছো যে একটি করে সংখ্যা নিচ্ছে আর লাল কালিতে কনভার্ট হচ্ছে। আমরা প্রথমে আমরা কি করছি, আমরা কিন্তু প্রথমে এটিকে ডেসিমেলে কনভার্ট করে দেখছি যে আমাদের ডেসিমেল সংখ্যায় কত হয় এবং এরপর 1। তোমরা যারা খাতা কলম সামনে নিয়ে গেছো তোমরা কিন্তু খাতা কলম দিয়ে ইজিলি এই সমাধানটি করে ফেলতে পারো আমার সাথে। তাহলে আমরা মোটামুটি এরকম একটা চেহারা পেয়েছি, যেটা হচ্ছে যে 1 × 2⁻0 প্লাস 0 × 2⁻1 প্লাস 1 × 2 স্কোয়ার প্লাস 1 × 2³ অর্থাৎ এই এক্সপোনেন্টের মান কিন্তু ডান থেকে বায়ে এক এক করে বেড়ে চলেছে। তাহলে আমরা প্রথমে এটি যোগফলটি করি। আমরা জানি 2³ খুব সহজ, 8 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস, এখানে মজার ব্যাপার হচ্ছে যে 0 দিয়ে যাই গুণ হোক না কেন সবসময় 0 হবে। সো 2⁻1 কি হবে সেটি জানার আগে আমি কি 0 লিখে ফেলতে পারি এবং এখানে 2⁻0 এর মান যেহেতু 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 8 4 প্লাস 1 আমরা পেয়ে গেছি যে 13। এই 13 কি? 13 হচ্ছে ডেসিমেল। ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10। এই তিনটির মধ্যে কি কোনো ডেসিমেল সংক্রান্ত সংখ্যা আছে এবং এটি উত্তরে কিন্তু 13, অর্থাৎ আমাদের 2 নম্বর উত্তর যেটি সে রোমান অক্ষরের 2 সেটি কিন্তু সঠিক। এখন আমাদের যেহেতু বহুপদী উত্তর, আমরা বাকি দুটি থেকেই আমরা চেক করব যে বাকি দুটি থেকে আমাদের এই মানটি বাকি দুটি সমান হতে পারে কিনা। আমরা জানি যে আমরা সরাসরি প্রথমটিতে চলে আসে। আমরা জানি যে 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত, যেটি 0 থেকে 9 পর্যন্ত বাইনারি এবং হেক্সাডেসিমেল এবং ডেসিমেল কিন্তু এক। আর 11 11 এর যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, আমরা জানি হেক্সাডেসিমেলের এক একটি অঙ্ক থেকে 4টি করে বাইনারি অঙ্ক বের হয়ে আসে। সুতরাং এখান থেকে যদি আমরা জানি যে 1 কে যদি আমরা বাইনারি করি, এখানে কিন্তু 8 বিটের একটা বাইনারি সংখ্যা হবে। আমাদের যেহেতু প্রশ্নে আছে 4 বিটের একটি বাইনারি সংখ্যা, আমরা কিন্তু শুরুতেই এটিকে এরাডিকেট করতে পারি, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই উত্তরটি কিন্তু আমাদের অবশ্যই ভুল, কেননা 1101 এর যেটি হেক্সাডেসিমেল হবে সেটি কিন্তু 1 বিটের একটি হেক্সাডেসিমেল সংখ্যা হওয়া উচিত ছিল। যেহেতু 2 বিটের, আমরা এটিকে সরাসরি রুলড আউট করতে পারি, অর্থাৎ এটি ভুল উত্তর। এবার আসে আমরা তৃতীয় উত্তর। আমরা জানি যে এটি দুভাবেই বলতে পারি। আমরা জানি যে আমরা যখন বাইনারি থেকে অক্টেলে কনভার্ট করি তখন কিন্তু আমরা 3 বিট করে অঙ্কগুলো আলাদা করে রাখি। অর্থাৎ আমরা যদি ডান থেকে 3 বিট নিয়ে নেই, ডান থেকে 3 বিট নেই আর এই 1 বিট কিন্তু আলাদা চলে গেল, 3 বিট করার জন্য আমরা এখানে আরো দুটি অতিরিক্ত 0 ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে 2 অঙ্কের একটি অক্টেল সংখ্যা পাবো। আমরা জানি 001, এটির জন্য আমরা লিখতে পারি 1 এবং 101 এর ডেসিমেল কত? 101 এর ডেসিমেল হচ্ছে 5। সো আমরা পেয়ে গেছি 1101 এর সমতুল্য অক্টেল সংখ্যা, সেটা হচ্ছে 15। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রোমান অক্ষরের 3, সেই 15ও কিন্তু আমাদের এটি রাইট অ্যান্সার। অর্থাৎ আমরা
প্রথমটি ভুল এবং বাকি দুটি সঠিক। সুতরাং আমরা বলতে পারি 2 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 এবং 3 সিতে আছে। আমরা পেয়ে গেছি প্রথমটি সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে 5D এর দশমিক পদ্ধতিতে মান কত? ঠিক আগের মতোই আমরা সহজেই করতে পারবো। আমরা 5D যে সংখ্যাটি আছে সেটিকে আমরা যদিও এখানে কোনো বেস দেয়া নাই, কিন্তু সংখ্যাটি দেখি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ডি কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক। ডি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক। তাহলে নিঃসন্দেহে 5D এটি হচ্ছে একটি হেক্সাডেসিমাল এবং এটিকে দশমিক পদ্ধতিতে মান বের করতে হবে, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল করে ফেলি। তাহলে আমরা করে ফেলি। আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে যখন ডেসিমেল করি তখন হেক্সাডেসিমালের বেসটা আমাদের কাজে লাগবে। হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16 এবং হেক্সাডেসিমালের ডি এর মান কত? হেক্সাডেসিমালের ডি এর মান তোমরা আশা করি সবাই পারো। হেক্সাডেসিমাল আমরা জানি 9 পর্যন্ত ডেসিমেল এবং হেক্সাডেসিমাল একই হয়। 10 যেটি আমাদের দশমিক পদ্ধতি 10 সেটিকে হেক্সাডেসিমালে বলি 11। এরই ধারাবাহিকতায় আমাদের ডেসিমেল সংখ্যা যেটি 10 সেটা হেক্সাডেসিমাল আমরা বলি এ। তাহলে ডেসিমেল পদ্ধতিতে আমরা যেটি 11 আসে সেটা হচ্ছে বি, 12 আসলে সি, 13 আসলে ডি, অর্থাৎ আমাদের ডি এর মান হচ্ছে 13। তাহলে আমরা ঠিক আগের মতোই, ঠিক আগে যে অঙ্কটি করেছি 5D কে আমরা যদি আলাদা আলাদা করে লিখি, আমরা 5 লিখলাম এবং ডি লিখলাম এবং এটিকে আমরা কি দিয়ে গুণ করে দেব? সেই বেস দিয়ে গুণ করে দেব। বেসের উপর এক্সপোনেন্টস কি হবে? আমরা জানি সবচেয়ে ডানে যে এক্সপোনেন্ট সেটি হচ্ছে 0 এবং এরপরে এক এক করে বাড়বে। যেহেতু দুই অঙ্কের আমরা লিখতে পারি 5 ইন্টু, তোমাদের যাদের খাতা কলম আছে আমার মনে হয় আমার সাথে তোমরা খাতা কলমে এগিয়ে যাও, এবং 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস ডি ইন্টু 16 টু দি পাওয়ার 0। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ডি কে কিভাবে গুণ করব? হ্যাঁ, তোমরা অনেকেই আমার মনে হয় বুঝে গিয়েছো। আমরা ডি কে আসলে করব না। ডি এর যে ডেসিমেল মান আছে অর্থাৎ 13 কে আমরা 5 দিয়ে গুণ দিব। 13 ইন্টু, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আমাদের প্রথমে মান আসলো 5 ইন্টু 16 এর 16 টু দি পাওয়ার 1 যেহেতু 16 প্লাস, আমরা জানি যে যে কোনো সংখ্যার উপর যদি আমার এক্সপোনেন্ট 0 হয় সেটির মান হচ্ছে 1। তাহলে 13 ইন্টু 1, অর্থাৎ আমার মনে হয় আমাদের পরের লাইনে আমরা উত্তরটি পেয়ে যাব। সেটি হচ্ছে 5 ইন্টু 16 ইকুয়াল টু 80 প্লাস 13 সমান 93। তাহলে কোনটি আমাদের উত্তর? আমাদের উত্তর হচ্ছে, আমরা চলে যাই 93 কোথায় আছে? 93 আমাদের বি। তাহলে 2 এর आंसर বি আমরা পেয়ে গেছি। তৃতীয় প্রশ্নে চলে যাই। সি ভাষায় এন্ড কে কোন ধরনের অপারেটর বলা হয়? আমাদের চারটি অপশন আছে: অ্যারিথমেটিক, রিলেশন, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট। যদিও আমি জানি যে আমাদের সময় সংক্ষেপ করার জন্য উত্তর পাওয়ার সাথে সাথে আমাদের কোনটি নিচে চারটির মধ্যে একটি সিলেক্ট করে নেওয়া হবে, কিন্তু তোমাদের এ সংক্রান্ত পরবর্তী কোশ্চেনগুলো সুবিধা করার জন্য আমি চার ধরনের অপশন নিয়ে কিন্তু সংক্ষেপে কিছু কথা বলবো। আমরা চলে আসি প্রশ্নে। আমাদের প্রশ্নটি ছিল সি ভাষায় এন্ড কে কোন ধরনের অপারেটর বলা হয়? আমরা দেখি যে আমাদের প্রথম অপশনে ছিল অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক অপারেটর। আমরা দেখি যে গাণিতিক অপারেটরে কি আছে। আমরা সি প্রোগ্রামিং এ পড়েছিলাম যে গাণিতিক অপারেটর হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা গণিতের জন্য যেগুলো ব্যবহার করি, অর্থাৎ অঙ্কের জন্য প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, মডিউলার বা ভাগশেষ বের করার জন্য যেটি সেটি। তাহলে আমাদের যেহেতু উত্তরটি ছিল, প্রশ্নটি ছিল অ্যান্ড দুইটি অ্যান্ড, আমাদের এই চারটি অপশনে আমরা জানি যে এটি অ্যারিথমেটিক অপারেটর না, কেননা অ্যারিথমেটিক অপারেটরের জন্য কিন্তু আমাদের প্লাস, মাইনাস এইগুলো থাকা লাগবে। সুতরাং আমরা জেনে গেলাম কোনগুলো অ্যারিথমেটিক অপারেটর, বাট এইটির উত্তর যে অ্যারিথমেটিক অপারেটর না সেটি আমরা বুঝে গিয়েছি। আমরা চলে আসি আমাদের সেকেন্ড অপশনে। আমাদের সেকেন্ড অপশনে ছিল রিলেশন অপারেটর কিনা। আসলে দেখি কোনগুলো রিলেশন অপারেটর সেগুলো আমরা দেখি।
আমাদের রিলেশন অপারেটর গুলো হচ্ছে ডাবল ইকুয়াল টু অর গ্রেটার দেন, অর্থাৎ দুটি সংখ্যা কোনটি থেকে বড় কিনা, সমান কিনা অথবা অসমান কিনা সেগুলো বলার জন্য কিন্তু রিলেশনাল অপারেটর। আমাদের অ্যান্ড যেটি আছে সেটি কিন্তু এই রিলেশনাল অপারেটরের একটির মধ্যে না। সুতরাং আমরা বুঝে গেছি যে আমাদের চারটি অপশনের মধ্যে অ্যান্ড রিলেশনাল অপারেটর না, এবং রিলেশনাল অপারেটর কোনগুলো সেগুলো কিন্তু আমরা চিনে গিয়েছি। আমরা চলে আসি থার্ড অপশনে, যেখানে লজিক্যাল অপারেটরের কথা বলা আছে। দেখি আমরা লজিক্যাল অপারেটরে কি আছে। লজিক্যাল অপারেটরে আমরা পাচ্ছি যে মূলত আমাদের প্রোগ্রামিং গুলোতে যেগুলো বেশি ব্যবহার করা হয়, প্রথমেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি অ্যান্ড। সেটিকে আসলে লজিক্যাল অ্যান্ড, অর্থাৎ আমরা লজিক গেটে অ্যান্ড গেটের জন্য যেটি ব্যবহার করি সেটির জন্য কিন্তু অ্যান্ড ব্যবহার করা হয়, লজিক্যাল অ্যান্ড। আর লজিক্যাল অরের জন্য ব্যবহার করা হয় দুটি স্ট্রেইট লাইন, আমরা যেটাকে বাংলায় দাড়ি বলি, দুটি দাড়ি পাশাপাশি থাকলে লজিক্যাল অর, এবং একটি এক্সক্লেমেটরি সাইন যেটি সেটা হচ্ছে লজিক্যাল নট। এবং এই তিনটে অপারেটর কিন্তু লজিক্যাল অপারেটর। সো আমরা কিন্তু পেয়ে গেছি যে এই প্রশ্ন উত্তর যে সি ভাষায় অ্যান্ড কে কিন্তু লজিক্যাল, এটি কিন্তু লজিক্যাল অপারেটর। হাউএভার আমাদের যেহেতু আরো একটি অপশন আছে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়েও আমি তোমাদের কিছু ধারণা দিব। আমাদের যদি অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কি, আমরা সি প্রোগ্রামিং এ বিশেষ করে লুপের ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করো, যে আমরা দেখেছি যে দুটি সংখ্যা পরস্পরের সাথে সম্পর্ক যোগ হয়ে তারপরে বৃদ্ধি পাবে কিনা, বিয়োগ হয়ে বৃদ্ধি পাবে কিনা, গুণ হয়ে বৃদ্ধি পাবে কিনা, সেই এবং এটি দুটি সংখ্যার পরেরটি সংখ্যা করতে, এইগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো সেগুলো চিনে রাখলাম। আমরা চলে যাই আমাদের উত্তরে। আমাদের 3 নাম্বার উত্তর ছিল সি ভাষায় অ্যান্ড এটিকে কোন ধরনের অপারেটর বলা হয়? ইয়েস, এটিকে লজিক্যাল অপারেটর বলা হয়। সিতে সেটি উত্তর রয়েছে। আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু অনুবাদক সফটওয়্যার ব্যবহার করা হয়, এবং অনুবাদক সফটওয়্যারের মূল কাজ কি? অনুবাদক সফটওয়্যারের মূল কাজ হচ্ছে যে কোনো ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। আমরা জানি যে কম্পিউটার বা মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটি কিন্তু শুধুমাত্র 0 এবং 1 কে চেনে, অন্য কোনো এ বি সি ডি বা এরকম কিছুকে কাউকে কিন্তু চিনে না। সুতরাং আসলে এই সব ধরনের অনুবাদক সফটওয়্যারের উদ্দেশ্য হচ্ছে যে যেই ল্যাঙ্গুয়েজে আমরা একটি প্রোগ্রাম রচনা করি না কেন বা যেই ল্যাঙ্গুয়েজে আমরা কাজ করি না কেন, এই ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে বা অনুবাদ করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। আমরা জানি যে মেশিন ল্যাঙ্গুয়েজে যে সফটওয়্যার গুলা ব্যবহার করা হয় সেটি আসলে বেশ কয়েক ধরনের হয়। এক ধরনের হয় অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কোন ধরনের সফটওয়্যার? অ্যাসেম্বলার হচ্ছে যেটিকে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। স্যার অ্যাসেম্বলি ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার ঠিক মেশিন ভাষা থেকে একটু উন্নত, যেটি মেশিন ভাষার খুব কাছাকাছি। যদিও অ্যাসেম্বলার ভাষাগুলা আমরা মানুষের বোধগম্য ভাষা থেকে কিন্তু অনেক কঠিন, কিন্তু কিছুটা হলো মেশিন ভাষা থেকে সামান্য একটু উচ্চ স্তরে, যার জন্য এটিকে অ্যাসেম্বলার ভাষা বলা হয়। এবং আমরা জানি যে পরবর্তী যেসব ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ গুলা যখন চলে আসছে আমাদের কাছে, সেই উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আমাদের মানুষের জন্য বোধগম্য, এবং উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করার জন্য কিন্তু বিভিন্ন সময় ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। এবং এই ইন্টারপ্রেটার হচ্ছে এবং পরবর্তীকালে কম্পাইলার ব্যবহার করা হয়েছে সেই উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তরের জন্য। আমি আগেই বলেছি যে 3 ধরনের ভাষার সফটওয়্যার মেশিনের উদ্দেশ্য কিন্তু এক। সেটি উদ্দেশ্য কি? উচ্চ স্তরের ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা, অর্থাৎ 0101 কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি, মেশিনের ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি, সেই ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। এখন এই অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার 3 ধরনের অনুবাদক সফটওয়্যার সাধারণত ব্যবহার করা হয়। সুতরাং অনুবাদক সফটওয়্যার 3 ধরনের। তবে একটু বলে দিই, তোমাদের অনেকের মধ্যে একটু কনফিউশন হয়, স্যার 3টির মধ্যে ডিফারেন্সটা কি? আসলে 3টার মধ্যে ডিফারেন্সটা যেটি বলেছে যে অ্যাসেম্বলার কিন্তু অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করা হয়। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষা থেকে সামান্য একটু উচ্চ স্তরের ভাষা, কিন্তু এটি কিন্তু আমাদের যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষের বোধগম্য ভাষা থেকে অনেক দূরে। আর
মানুষের বোধগম্য ভাষা থেকে কম্পিউটারের বোধগম্য ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে ইন্টারপ্রেটার, কম্পাইলার দুটি ক্ষেত্রেই উদ্দেশ্য এবং কাজ মোটামুটি একই রকম, তবে কাজের প্রকৃতি দুটির মধ্যে সামান্য একটু ডিফারেন্সিয়েট আছে। যেটা হচ্ছে যে ইন্টারপ্রেটার কিন্তু কাজ করে লাইন বাই লাইন, অর্থাৎ একটি লাইনের কাজ শেষ হলে পরবর্তী লাইন সে কাজ করে, অর্থাৎ প্রতিটি লাইন আমাদের যে মানুষের বোধগম্য ভাষা বা হাই লেভেল অফ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটি লাইনের কোডকে সে আলাদা আলাদা করে সে লাইন বাই লাইন অনুবাদ করে, আর কম্পাইলার করে কি পুরা কোডকে একসাথে অনুবাদ করে। সুতরাং একটু ইন্টারপ্রিটার বোধগম্য ভাবে বোঝা যাচ্ছে যে ইন্টারপ্রিটারে একটু তুলনামূলক কম সময় লাগে, কম্পাইলারে একটু বেশি সময় লাগে, তবে কম্পাইলার ব্যবহার করাটা কিন্তু এখনকার ল্যাঙ্গুয়েজের জন্য একটু বেশি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য কম্পাইলারটা কিন্তু সবার কাছে খুব ইজি শো হয়ে গিয়েছে। আমি সম্ভবত কিছুক্ষণ আগে একটু ডিফারেন্ট বলেছি, যেহেতু ইন্টারপ্রিটার লাইন বাই লাইন কাজ করে, ইন্টারপ্রিটারের টাইমটা একটু বেশি লাগবে, কম্পাইলারের টাইমটা কম লাগবে। ওকে, চলে আসি। আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো, যেহেতু কম্পাইলার একই সাথে মেমোরি সেভ করে এবং টাইম সেভ করে, কম্পাইলার কিন্তু পুরা কোডকে একসাথে কম্পাইল করে। তাহলে আমরা চলে যাই আমাদের উত্তরে। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। ওকে, এইচটিএমএল এ 5 নম্বর প্রশ্নে চলে যায়। এইচটিএমএল এ টেবিলে কলাম তৈরি করতে ব্যবহৃত হয় কোনটা? আসো, এইচটিএমএল এ কলাম তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি যে এইচটিএমএল এ কলামটা কখন লাগে? আমাদের কলাম লাগে একটি টেবিলের কলাম তৈরি করার জন্য। আচ্ছা, এখন টেবিলে ব্যবহৃত যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সবগুলো এখানে আছে, যেটা হচ্ছে টিডি, টিআর, টেবিল, ক্যাপশন। এখন আমরা দেখি এগুলোর মধ্যে আচ্ছা, এগুলোর মধ্যে কোনটি কি কাজে লাগে সেটি যদি আমরা বুঝতে পারি। আমি একটু নিচ থেকে আসি। আমাদের সর্বশেষ যে অপশনটি দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন ট্যাগটির কাজ কি? ক্যাপশন ট্যাগটি হচ্ছে কোনো টেবিলের উপরে কোনো নির্দিষ্ট লেখা, অর্থাৎ এটি কিন্তু টেবিলের ঠিক ইমিডিয়েট বাইরে থাকে, কিন্তু এটিও কিন্তু টেবিলের অংশ, অর্থাৎ একটি টেবিল কি সংক্রান্ত সেটি কিন্তু ক্যাপশন দিয়ে কাজ করে। সুতরাং ক্যাপশন দিয়ে যাই হোক কলাম তৈরি করা হয় না। টেবিল যে ট্যাগটি, সেই টেবিল ট্যাগটি কি করা হয়? টেবিল ট্যাগটি কিন্তু ওভারঅল একটা টেবিল তৈরি করার আগে কিন্তু এই ট্যাগটি লাগে, অর্থাৎ আমি কোনো টেবিল যদি কোনো আমার ওয়েব পেজে উপস্থাপন করতে যাই, সবার আগে কিন্তু টেবিল ট্যাগটি দরকার হয়। সুতরাং টেবিল ট্যাগটি টেবিল তৈরি করার জন্য হলো, আলাদাভাবে কিন্তু টেবিল কলাম বা রো তৈরি করার জন্য কাজে লাগে না। এরপরে 2 নম্বর অপশনে আছে টিআর। টিআর হচ্ছে টেবিল রো। যদি আমরা এলিমিনেশন করি, সেটা হচ্ছে যে টিআর কিন্তু প্রতিটি টেবিলের রো অর্থাৎ সারি তৈরি করার জন্য কাজে লাগে। আর টিডি হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটা হচ্ছে প্রতিটি সারিতে প্রতিটি সেলের জন্য যে ডেটাটা আমরা তৈরি করি সেটি কিন্তু টেবিল ডেটা। সুতরাং দুটি জিনিস আমরা দেখলাম। টেবিল কলাম তৈরিতে কিন্তু সরাসরি এমন কোনো ট্যাগ নেই যেটি সরাসরি কলাম তৈরি করে, টিসি বা এরকম কিছু, কিন্তু এই চারটির মধ্যে টিডি যেভাবে কাজ করে সেটি কিন্তু একটি টেবিল রো এর মধ্যে কয়টি কলাম হবে সেটি কিন্তু টিডি দিয়ে নির্ধারিত হয়। সুতরাং ডেফিনেটলি টিডি দিয়েই কিন্তু কোনো একটি টেবিলের কলাম তৈরিতে ব্যবহার করা হয়। সুতরাং আমরা চলে যাই, এটি অ্যান্সার আমরা পেয়ে গেছি। এইচটিএমএল টেবিল কলাম তৈরি করতে ব্যবহার করা হয়, অপশন এ টিডি। চলে আসি এরপরে আমাদের একটি প্রোগ্রাম দেয়া আছে এবং এই প্রোগ্রামের অনুসারে 6 এবং 7 তোমরা প্রোগ্রামটি পড়ে ফেলো। যাদের খাতা আছে তোমরা প্রোগ্রামটি লিখে ফেলো। প্রোগ্রামটি হচ্ছে হেডার ইনক্লুড stdio মেইন, হেডার শেষ হলো, তারপরে আইএনটি অর্থাৎ পূর্ণ সংখ্যা, একটি ভেরিয়েবল ধরা হয়েছে, ভেরিয়েবলের মানও দিয়ে দেওয়া আছে এ, যেটির মান হচ্ছে 10, দ্বিতীয় ভেরিয়েবল বি এবং তৃতীয় বি এর কোনো মান দেয়া নাই, এবং তৃতীয় ভেরিয়েবল হচ্ছে 3। আচ্ছা,
চলে এসেছি আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর অ্যারিথমেটিক অপারেটর দিয়ে একটি কাজ করা হয়েছে যেটির মান দেয়া নেই, অর্থাৎ b ইকুয়াল টু a পার্সেন্টেজ c, এবং আমাদের প্রিন্ট করতে বলেছে b এর মান। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল উপরে প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে। চলে আসি আমরা উপরের প্রোগ্রাম মান করলে, যেহেতু এখানে কি ব্যবহার করা হয়েছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা জানি যে এই পার্সেন্টেজটি কিন্তু মডিউলার হিসেবে কাজ করে। মডিউলার কি? মডিউলার হচ্ছে ভাগশেষ, অর্থাৎ এ কে সি দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটাই কিন্তু এখানে প্রদর্শিত হবে। তাহলে এর মান ছিল 10, সি দিয়ে ভাগ করলে 3 দিয়ে যদি আমি 10 ভাগ করি কত হবে? তোমাদের যারা খাতা কলম আছে তোমরা লিখে ফেলো। আমার মনে হয় ক্লাস 1-2 এর অঙ্ক। আমরা কিন্তু এখানে ভাগশেষ পাবো 1, অর্থাৎ 10 কে যদি 3 দিয়ে ভাগ করি, যেহেতু এখানে দশমিক কোনো উত্তর আসবে না, সেখানে কিন্তু আমাদের একটি ভাগশেষ আসবে, ভাগশেষটি আসবে 1। 3 into 3 equal to 9, 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে 6 এর উত্তর আমরা পেয়ে গেছি 1। এবার 7 এর উত্তর যেই, উপরের প্রোগ্রামে পার্সেন্টেজের বদলে ইনটু ব্যবহার করলে, স্টার, আমরা জানি স্টার ব্যবহার করলে হচ্ছে ইনটু, যেটা গুণের কাজ করে, বি এর মান কত হবে। চলে আসি এরপরের প্রশ্নে। আমরা এখানে পার্সেন্টেজ যেখানে মডিউলারের কাজে ব্যবহার করছে, সেখানে পার্সেন্টেজের জায়গায় আমরা ব্যবহার করছি ইনটু। তাহলে খুবই সহজ এটার উত্তর, সরাসরি গুণ সম্পর্কে চলে আসে। এর আগে যেমন মডিউলার এসেছে, এখানে গুণ চলে আসবে। আগেরটার সাথে পার্থক্য হচ্ছে এর সাথে সি গুণন হবে। এর মান ছিল 10, সি এর মান হচ্ছে 3, তাহলে 3 into 10 equal to 30। আমি আর জটিলতায় যাচ্ছি না, আমাদের পার্সেন্টেজ বদলে ইনটু ব্যবহার করলে উত্তর হবে 30 আমাদের ডিতে আছে। ওকে, 8 নম্বর প্রশ্নে চলে আসি। নিচের কোনটি ব্রাউজার? 4টি অপশন দেওয়া আছে, গুগল ক্রোম, এমএস ওয়ার্ড, এক্সেল, এসকিউএল। আমার মনে হয় তোমরা সবাই প্রশ্নটি দেখার সাথে সাথে পেরে গিয়েছো, কেননা আমাদের প্রত্যেকের মোবাইলে বা কম্পিউটার বা যাই ব্যবহার করি নাকি, গুগল ক্রোম কিন্তু আমাদের খুবই পরিচিত। গুগল ক্রোমের জায়গায় যদি ইন্টারনেট এক্সপ্লোরার থাকতো, ফায়ারফক্স থাকতো, সাফারি থাকতো, তাহলেও কিন্তু আমরা এটি অ্যান্সার করতে পারতাম। খুবই সংক্ষেপে বলি যে গুগল ক্রোম নিঃসন্দেহে ব্রাউজার। এমএস ওয়ার্ড টাইপিং এর কাজে ব্যবহার করা হয়, লেখালেখির কাজে ব্যবহার করে। এক্সেল কম্পিউটার ভিত্তিক হিসাব তৈরি করার, বড় বড় হিসাব তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এবং এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সেখানে হচ্ছে যে ডেটাবেস সংক্রান্ত কাজ করার জন্য এসকিউএল ব্যবহার করা হয়। তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই, নিচের কোনটি ব্রাউজার? অবশ্যই এ, গুগল ক্রোম। এরপরে প্রশ্ন চলে আসি, সার্বজনীন গেট কোনটি? এটিও আমার মনে হয় যারা লজিক গেট সম্বন্ধে সামান্য হলেও একটু পড়ালেখা করেছো তারা তোমরা বুঝে গিয়েছো। সার্বজনীন গেট, আসলে আমরা জানি যে সার্বজনীন গেট দুটি গেট আছে। সার্বজনীন গেট, সেই দুটি গেটকেই কিন্তু সার্বজনীন গেট বলার কারণ হচ্ছে যে এই দুটি গেটে যে কোনো গেট কিন্তু আঁকা সম্ভব। তাহলে আমরা চলে আসি কোথায়, যে আমাদের দুটি সার্বজনীন গেট আছে, একটা হচ্ছে নর গেট এবং ন্যান্ড গেট। আমরা জানি যে নর গেট হচ্ছে নট গেট প্লাস অর গেটের সমন্বয়, আর ন্যান্ড গেট হচ্ছে নট গেট এবং অ্যান্ড এর সমন্বয়। সুতরাং এই দুটির অপশনে যেটি থাকবে আমাদের উত্তরে, সেটি হচ্ছে আমাদের সার্বজনীন গেট। আমরা চলে আসি আমাদের প্রশ্নে। অর অবশ্যই সার্বজনীন গেট না, অ্যান্ড সার্বজনীন গেট না, নর আমাদের সার্বজনীন গেট, এবং নট অ্যান্ড অর তিনটি হচ্ছে মৌলিক গেট। সুতরাং সার্বজনীন গেট আমাদের অপশনের মধ্যে হবে শুধু নট। সর্বশেষ প্রশ্নে চলে যাই, সি প্রোগ্রামিং ভাষাটি কোন সময় উদ্ভাবন হয়? আমাদের 4টি অপশন আছে, 1960, 1961, 1972, 1981। আমি প্রথমে এখানে উত্তরটি বলে দিচ্ছি, আমাদের 4টির মধ্যে এখানে হবে উত্তরটি সি, 1972। আচ্ছা, আমি একটু বিশ্লেষণে যেতে যাচ্ছি এই প্রশ্নের উত্তরে। তোমাদের যে বই, আমি তোমাদের বইয়ে বেশিরভাগ বইয়ে দেয়া আছে যে 1970 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম কিন্তু তৈরি করা হয়। আর হচ্ছে এটি তৈরি করেছেন ডেনিস রিচ।
আহ, এছাড়া আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তোমরা যদি নেটে সার্চ করো তাহলে কিন্তু দেখবে যে আমি উইকিপিডিয়ার কথাই বলছি, উইকিপিডিয়া অনুসারে কিন্তু 1972 সেখানেও ড্যানিস রিচ এবং আমেরিকান বেল লাইব্রেরিতে এটি তৈরি করা হয়েছে এটি বলা আছে, কিন্তু সেখানে সাল দেয়া আছে 1972। আমরা চলে যাই যে আমাদের উইকিপিডিয়ার রেফারেন্সে, আমরা দেখি ওখানে কি লেখা আছে। আচ্ছা, আমার এই বিশ্লেষণটির উদ্দেশ্য হচ্ছে যে অবশ্যই তোমাদের কনফিউশন করা না। এই যে আমরা পেয়ে যাচ্ছি, আমার মনে হয় যে এই লাইনে যেখানে হাইলাইট করা আছে, সি ওয়াজ অরিজিনালি ডেভেলপড বাই বেল ল্যাবস ডেনিস রিচ বিটুইন 1972-1973, অর্থাৎ 72 থেকে 73 সালের মধ্যে এটি উদ্ভাবন হয়। এবং ডেফিনেটলি সি ভাষাটি যদি 72-এর সবার আগে উদ্ভাবন হয়, কাজ শুরু হয়েছে এই দশকে, সুতরাং 70-এর দশকে কিন্তু সি ভাষাটি যে সর্বপ্রথম 70 থেকে অর্থাৎ 70, 71, 72, 70 থেকে এই সময়কালে যে সি ভাষা উদ্ভাবন হচ্ছে এটি নিয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং যদি কেউ 1970 আমার অপশনে থাকে 1970 দাও, সেটিও সঠিক। 1972 অপশন থাকলে 72 সঠিক। ইভেন দো কোনো কোনো বইয়ে 73 দেওয়া আছে, সেটিও সঠিক। সুতরাং এইটি নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমরা যেটি করবে সেটি হচ্ছে যে তোমাদের যদি অপশনে 70 থাকে, অবশ্যই অপশনে 70, 72 একসাথে থাকবে না, যেটি থাকবে সেটিকে তোমরা নিঃসন্দেহে তোমরা অ্যান্সার দিয়ে রাখতে পারো। সুতরাং আমরা পেয়ে গেছি 10টি সঠিক উত্তর, এবং আমার মনে হয় যে পরবর্তী ক্লাসগুলোতে আমরা এইভাবে সলিউশন করে ফেলবো। এবং তোমাদের যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে তোমরা জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগলো, এবং একই সাথে তোমরা তোমাদের চাওয়াগুলো জানাও যে আরো কিভাবে করলে তোমাদের হচ্ছে প্রস্তুতিতে সুবিধা হবে, আর কোন চ্যাপ্টার বা কোন অংশটি তোমরা দেখতে চাও সেটির জন্য সুবিধা হবে। এবং তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তারা যদি এই পরীক্ষাটি দিতে চাও, আমাদের www.manikganj-mahila-college.edu.bd আজকে এটি তোমরা দিয়ে দিতে পারো। গতকাল এই প্রশ্নটি ছিল অন্য একটি সেকশনের জন্য, তোমাদের জন্য আজকে আমরা একটু ওপেন রাখবো। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা ব্রাউজ করবা আশা করি, এবং তোমরা নিয়মিত, তোমাদের একটি রুটিন দেওয়া হয়েছে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের জন্য একটি ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সুবিধার জন্য একটি রুটিন তৈরি করেছেন। সেই রুটিনটি যদি তোমরা ফলো করো নিয়মিত, এবং আমার মনে হয় তোমাদের জন্য খুব সুবিধা হবে, আমাদের জন্য একই সাথে সুবিধা হবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ।